তো বলে যে আমরা এত গ্যাস বাংলাদেশে আমরা সামান্য একটু গ্যাস চাইলাম, সেটা আমাদেরকে দিল না। এটা শুনে মালদ্বীপের এক ছাগল সে লাফ দিয়ে উঠলো যে হ্যাঁ, ইন্ডিয়াকে দিলে আমরাও তো কিছু পেতে পারতাম। আসলে এটা আমাদের দোষ ছিল, আমরা আমাদের গ্যাস রিজার্ভটাকে বেশি করে দেখাতে যে আমরা এই কোথাও না কোথাও একটা সমন্বয়হীনতার অভাব আসলে আমাদের ছিল। আমরা যদি বিগত সরকারগুলোর মতো আমরা তথাকথিত অ্যাডভাইজার এবং পরামর্শক নিয়ে চলি, যারা কিন্তু বিশেষভাবে শিক্ষিত লোক, কিন্তু তারা হচ্ছে রকেট সায়েন্সের লোক, তারা কিন্তু এই এক্সপ্লোরেশনের লোক না। আপনার ফুটবল খেলতে গেলে ফুটবল প্লেয়ার লাগবে, বেস্ট ক্রিকেট প্লেয়ার দেওয়া হয় না। এবং এরা কিন্তু 2001 সাল থেকে এরা কিন্তু এই রাজত্ব করে আসতেছে এবং এখনও করতেছে। যারা 2001-এ প্রথমে চেষ্টা করছে শেখ হাসিনার সরকারের শেষ সময় গ্যাস একবারে ভারতে এই মুহূর্তেই এক্সপোর্ট করতে হবে, না করলে পচে যাবে, হ্যাঁ এটা রেখে লাভ কি, তারা 2001-এ খালেদা জিয়ার সরকার আসার পরপরই তার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। উনি ইনিশিয়ালি কিছুটা সম্মত হলো, পরবর্তীকালে বাস্তবতার কারণে উনি কিন্তু ওখান থেকে সরে এসেছিলেন। কিন্তু যেহেতু তারা গ্যাসে ভাসাচ্ছিল, সেই জন্য আর এক্সপ্লোরেশনের দিকে আর তেমন কোনো গুরুত্ব উনি দেননি। এবং এটার পিছনে আমাদেরও দায়িত্ব ছিল, ইন্ডিয়ানরা আমাদের উপরে যে প্রেশার ক্রিয়েট করেছিল, আমেরিকান কোম্পানিগুলো তাদের ইমিডিয়েট গেইনটা দেখছিল, উইদিন বাংলাদেশ যে তার যে মার্কেট আছে সেটাকে তলায় দেখার চেষ্টা করেন। আমি সার্ক এনার্জি ট্রেড, এবং এটাতে ফেল করার পরে তারা সার্ক এনার্জি ট্রেড স্টাডির নামে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আওতায় একটা প্রজেক্ট করে ওখান থেকে একটা রিকমেন্ডেশন আনার চেষ্টা করলো যে এখানে এত গ্যাস আছে, এটা গ্যাস রেখে লাভ নেই, এটা বিক্রি করতে হবে। অ্যান্ড ঘটনাচক্রে থ্রি মেম্বার যে টিম ছিল, সেই টিমের মধ্যে আমি একজন ছিলাম। তা আমাদের ফার্স্ট মিটিংটা ছিল নেপালে। তো নেপালে মিটিংটা হলো না, কারণ নেপালে তখন চাক্কা জাম, আমরা যেটা হরতাল বলি, সেটা চলতেছিল। শুধু আমরা বাংলাদেশ আর ভুটান এই দুইটা দেশ গেছিলাম, যার জন্য হলো না। বাট ওখানে যে কি নোটিস পেপারটা যার তৈরি করার দায়িত্ব ছিল, টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউটের চিফ ইকোনমিস্ট ডক্টর লীনা শ্রীবাস্তব, তো সেও গেছিল। তো তার কাছ থেকে তার পেপারটা দেখলাম, দেখে আমি আকাশে পড়লাম। ইন্ডিয়া এবং পাকিস্তানের গ্যাস রিজার্ভ দুটাকে একত্রিত করলে তার থেকে বড় হচ্ছে বাংলাদেশের গ্যাস রিজার্ভ। তা আমি ডক্টর লীনাকে বললাম যে তোমার যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছ এটা ঠিক না, এটা বাস্তব চিত্রটা এটা। এবং সে যেভাবে অ্যাক্ট করলো আমার সঙ্গে, আমার মনে হলো যে আমি যা বলছি সব সে বুঝছে, যার জন্য আমি কিন্তু এটা নিয়ে পরবর্তীকালে কোনো কিছু করলাম না। 6 মাস কি 9 মাস পরে নেক্সট ইয়েটা ছিল দিল্লিতে, এই সার্ক এনার্জি ট্রেড স্টাডির। ওখানে যাই দেখি একই চিত্র। আমি দাঁড়ায় কথা বলতে চাইলাম, কিন্তু যে ভদ্রলোক চেয়ার করতেছিলেন উনি বলেছে, লীনা তুমি বসো, এলাহির প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তো বলে যে আমরা এত গ্যাস বাংলাদেশে আমরা সামান্য একটু গ্যাস চাইলাম, সেটা আমাদেরকে দিল না। এটা শুনে মালদ্বীপের এক ছাগল সে লাফ দিয়ে উঠলো যে হ্যাঁ, ইন্ডিয়াকে দিলে আমরাও তো কিছু পেতে পারতাম। তারপরে সে শুরু করলো। সত্যিকার অর্থে কি সেই সময় আসলে আমরা গ্যাসে পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ ছিলাম? এক্সপোর্ট করার মতো অবস্থায় ছিলাম না, আমি বলি আপনাকে। তো আমাকে উনি বললেন যে মিস্টার এলাহি, তুমি যেটা বলতেছো এটা তোমার ব্যক্তিগত ভার্সন, বাট লেট মি রিড ইউর পেট্রোবাংলাস ভার্সন। পড়ো। Gas reserve of Bangladesh is 28 TCF. Let's read the next line. Out of which 8 TCF has been produced. আমি তার পরের লাইনটা একটু পড়ো। This is P1 plus P2 reserve. তখন আমাকে বলে, আমরা তো এইভাবে কেউ বলি না, তোমরা কেন এইভাবে বলো? আমি যে সেই জন্যই তো তোমাদেরকে এই কারেকশনটা দিয়েছিলাম। আসলে এটা আমাদের দোষ ছিল, আমরা
আমাদের গ্যাস রিজার্ভটাকে বেশি করে দেখাতে যে আমরা এই ডিজাস্টার কোথাও না কোথাও একটা সমন্বয়হীনতার অভাব আসলে আমাদের ছিল।